আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজার আরও একটা জিকে ক্লাসে। আপনারা জানেন আমাদের এই ক্লাসগুলো ডেডিকেটেড ফর জব, বিশেষ করে 49তম বিসিএস এটাকে আমরা সামনে রেখে এগোচ্ছি এবং আপনারা যারা আছেন নিশ্চয়ই এর মাধ্যমে উপকৃত হচ্ছেন বলেই আমরা বিশ্বাস করি এবং সেটাই আমাদের প্রচেষ্টা। আজকে আমরা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল একটা ইস্যু নিয়ে আলোচনা করব এবং এটা খুবই ছোট একটা ক্লাস হবে ইনশাল্লাহ, এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে। এই ছোট্ট ক্লাস থেকেই আশা করি আপনি মানে একটা টপিক থেকে তো একাধিক প্রশ্ন হয় না সাধারণত পরীক্ষায়, তো একটা টপিক বা সব টপিক থেকেও প্রশ্ন হয় না, তো যে টপিক থেকে সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে পরীক্ষায় প্রশ্ন, তার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক কনভেনশন। তো আন্তর্জাতিক কনভেনশন কি জিনিস সেটা আমরা জানবো এবং এই কনভেনশন এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো। তাহলে চলুন শুরু করি। আন্তর্জাতিক কনভেনশন, কনভেনশন কি এটা আমরা প্রথমে জেনে নিই। কনভেনশন হচ্ছে কনভেনশনের বাংলা আদর্শ বা সম্মেলন এরকম হয়ে থাকে। সাধারণত বড় পরিসরে কোনো যদি মিটিং আমরা বলি, সম্মেলন বলি, এবং যে সম্মেলনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, এরকম সম্মেলনকে বলা হবে কনভেনশন। আমি একটা লাইন আপনাদের জন্য লিখে রেখেছি যে কনভেনশন মানে হলো বড় কোনো বৈঠক অথবা আনুষ্ঠানিক চুক্তি যেখানে সবাই মিলে কোনো নিয়ম কানুন বা সিদ্ধান্তে পৌঁছায়, মানে ওইটাই যে একটা সম্মেলন হবে। ধরেন যে এখন পরিবেশের উপরে অনেক নেতিবাচক প্রভাব আমরা তৈরি করছি, আমরা মানব সৃষ্ট অনেক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে পরিবেশের উপরে। তো গ্রিন হাউস গ্যাস ইফেক্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে, হ্যাঁ, প্লাস্টিক দূষণ হচ্ছে। এইভাবে দূষণ হতে হতে আমাদের পরিবেশ দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এইবার বিশ্বের বিভিন্ন দেশ বা বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিলেন যে এইটা নিয়ে একটা আলোচনা হবে, পরিবেশ বিপর্যয় বা পরিবেশ দূষণ, এটা নিয়ে একটা আলোচনা হবে। তো যে এই বিষয় নিয়ে একটা দেশ হয়তো চিন্তা করছে পার্সোনালি, সে তাহলে আন্তর্জাতিক বিভিন্ন দেশকে ইনভাইট করবে যে আমরা পরিবেশ বিষয়ক একটা কনভেনশন করতে চাই, একটা সম্মেলন করতে চাই, এবং অমুক দিন অমুক তারিখে আপনারা আসলে আমরা খুশি হব। এই বলে একটা সম্মেলন বসলো, সেখানে বিশ্বের অধিকাংশ বা কিছু দেশ অংশ নিল। তো এই টাইপের সম্মেলনকে বলা হচ্ছে কনভেনশন, যেখানে একটা পজিটিভ আউটকাম তৈরি হয়। ওই যে বিষয় আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ওই বিষয়ের পজিটিভ একটা কি বলে যে ফলাফল আসে সহজ কথায়। তো পৃথিবীতে এরকম অনেক কনভেনশন আছে যেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন সময় বসেছে, এবং এগুলো আসলে বর্তমান পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। সেরকম কিছু কনভেনশন আমরা পড়ব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি জেনেভা কনভেনশন। জেনেভা সুইজারল্যান্ডের একটা শহর, সুইজারল্যান্ডের ইউরোপ মহাদেশের একটা দেশ সুইজারল্যান্ড, সেই সুইজারল্যান্ডের একটা শহর জেনেভা, যে শহরকে বলা হয় সম্মেলনের শহর। কারণ বিশ্বের অনেক আন্তর্জাতিক সংগঠন এর সদর দপ্তর হচ্ছে এই সুইজারল্যান্ডের জেনেভা। তো এই জেনেভাতে 1864 সালে একটা কনভেনশনের ডাক দেয় বিশ্ব নেতারা, এবং সেটার বিষয় হচ্ছে এই যে যুদ্ধ হচ্ছে, বিশ্বের যুদ্ধ কিন্তু নতুন কোনো ইস্যু নয়। যুদ্ধ অনেক প্রাচীন একটা সামাজিক কি বলবো সমস্যা বা সামাজিক রীতি, যেটাই বলি না কেন, যুদ্ধ আসলে অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে। তো 1864 সালে একটা কনভেনশন হলো কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। এবং এটার বিষয় হচ্ছে এই যে যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করছে, শত শত প্রাণীর ধ্বংস হচ্ছে, শত শত সম্পদের ধ্বংস হচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। তো এর তো একটা বিহিত হওয়া উচিত। ধরেন যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এবার ভারত যদি পাকিস্তানের হাসপাতালে অথবা পাকিস্তানের সাধারণ মানুষ যেখানে বসবাস করে সেখানে হামলা চালিয়ে কিছু মানুষ বা অনেক মানুষ বা অসংখ্য মানুষ মেরে ফেললো, তো পাকিস্তানের ওই যে সাধারণ যে নাগরিক, যে হসপিটালে হামলা করা হলো বা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হলো, এই মানুষগুলো কিন্তু সাধারণ, এরা কিন্তু যুদ্ধ করতে আসে না ভারতের বিরুদ্ধে।
তাহলে এই যে এটা কিন্তু অন্যায়। ঠিক একইভাবে পাকিস্তান বা অন্য যে কোনো দেশ আরেকটা দেশে যুদ্ধ করতে গিয়ে যদি ওই দেশের সাধারণ মানুষকে হত্যা করে তাহলে এইটা মানবিক কোনো কাজ নয়। অথবা মনে করেন যুদ্ধ করতে গিয়ে শত্রুপক্ষের সৈন্যদের বন্দী করা হলো এবং তাদের নিয়ে এসে অকথ্য অমানবিক নির্যাতন করা হলো, এটাও একটা অমানবিক বিষয়। তো এইটা প্রাচীন কাল থেকে মানে বর্তমান পর্যন্ত এটা চলে আসছিল যে যুদ্ধ কিভাবে কার সাথে করতে হবে, যুদ্ধের সময় সাধারণ মানুষকে হত্যা করা যাবে কিনা, যারা যুদ্ধে বন্দী হবে তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে, এই বিষয়ক একটা কনভেনশন হচ্ছে জেনেভা কনভেনশন। 1864 সালের কিছু আগে 1856 সালের দিকে রাশিয়া এবং তুরস্কের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটা হচ্ছে একটা যুদ্ধটার আমি নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো রাশিয়া এবং তুরস্কের মধ্যে 1856 সালে যুদ্ধটা হয় এবং এটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ, মনে পড়েছে, এটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ। তো এই ক্রিমিয়ার যুদ্ধে অনেক সাধারণ মানুষের প্রাণহানি ঘটে, অনেক সাধারণ বা নন মিলিটারি সম্পদের ক্ষতি হয়। তখন বিশ্ব নেতারা চিন্তা করে যে এর একটা অবসান হওয়া উচিত। এরই প্রেক্ষিতে মূলত এইটারই প্রেক্ষিতে কি হয়, ক্রিমিয়ার যুদ্ধের প্রেক্ষিতে একটা কনভেনশন বসে বিশ্বে। তো এই কনভেনশন যাকে আমরা বলছি জেনেভা কনভেনশন, এই জেনেভা কনভেনশনটা 1864 সালে হয় এবং এইটা আসলে কি বিষয়ক কনভেনশন সেটা বলার জন্য এত কথা বললাম। জেনেভা কনভেনশন মূলত যুদ্ধ বন্দীদের বা যুদ্ধের সময় আচরণ সংক্রান্ত কনভেনশন। এই কনভেনশনটা প্রথম হয় 1864 সালে, এরপরে এটা আরো 3 বার সংশোধিত হয় 1960 সালে, 1906 সালে, এটা 1906 সালে, 1929 সালে এবং সর্বশেষ 1949 সালে এই জেনেভা কনভেনশন সংশোধন করা হয়। এবার এই জেনেভা কনভেনশনের মূল বিষয় কি সেটা আমি বলেছি, যুদ্ধকালীন মানুষ ও মানবিক অধিকার রক্ষা করা। এর মূল বিষয় হচ্ছে আহত সৈন্য ও যুদ্ধ অপরাধীদের সুরক্ষা দেওয়া। ধরেন যে একটা দেশ, এখন ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে বহুদিন ধরেই যুদ্ধ চলমান, বা ইরান ইসরায়েলের কথা যদি ধরেন, এবার ধরেন যে ইরান ইসরায়েলি যুদ্ধের মধ্যে ইসরায়েল ইরানে যুদ্ধ করতে এসে কিছু সৈন্যকে ধরে নিয়ে চলে গেল, যুদ্ধবন্দী বানালো। এইবার এর সাথে মানবিক আচরণ করতে হবে, অমানবিক আচরণ করা যাবে না, এটা হচ্ছে এর একটা লক্ষ্য উদ্দেশ্য। আরেকটা হচ্ছে যুদ্ধের সময় বেসামরিক, মানে যুদ্ধের সঙ্গে যারা জড়িত নয়, সামরিক বাহিনীর সদস্য নয়, সামরিক প্রতিষ্ঠান নয়, সামরিক স্থাপনা নয়, এরকম কোনো মানুষের, কোনো গোষ্ঠীর, কোনো স্থাপনার কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু বর্তমান বিশ্বে এটা এখনো অনুসরণ করা হয় না। এরপরে হচ্ছে হাসপাতাল ও রেড ক্রস চিহ্নিত স্থানে আক্রমণ করা যাবে না। তুমি যতই যুদ্ধ করো, যে দেশে যুদ্ধ করছো, যে দেশের বিরুদ্ধে, ওই দেশের হাসপাতালে অথবা রেড ক্রস, তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থা, তাদের এই স্থাপনাগুলোতে আক্রমণ করা যাবে না। এটাই হচ্ছে জেনেভা কনভেনশনের মূল বিষয়। আর এর গুরুত্ব হচ্ছে যুদ্ধক্ষেত্রে মানবিক আচরণ নিশ্চিত করা। তাহলে দেখেন জেনেভা কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনভেনশন। আপনাকে এখান থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। নাম্বার 1, জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? প্রথম 1864 সালে। পরেরটা হচ্ছে জেনেভা কনভেনশন কতবার সংশোধিত হয়? 3 বার, আর প্রথমটা ধরলে 4 বার। আর শেষ এখান থেকে সালের প্রশ্ন, যে জেনেভা কনভেনশন সর্বশেষ সংশোধন করা হয়েছে কত সালে? 1949 সালে। এইবার আরেকটা বড় প্রশ্ন, বা জেনেভা কনভেনশন থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে জেনেভা কনভেনশন কি বিষয়ক কনভেনশন? এর বিষয়টা কি, কি নিয়ে এখানে চুক্তি হয়েছে? এটা হচ্ছে যুদ্ধ অপরাধ সংক্রান্ত অথবা যুদ্ধ বন্দীদের সাথে আচরণ বিধি সংক্রান্ত একটা কনভেনশন। আশা করি বুঝাতে পেরেছি, এই জায়গাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, মাহফুজুল ইসলাম বলেছেন, স্যার যেদিন ক্লাস নেবেন ক্লাসের আগে একটা পোস্ট করে দিলে ভালো হয় আমাদের জন্য। আপনি মনে হয় খেয়াল করেননি মাহফুজুল আলম, আমাদের প্রত্যেকটা ক্লাসের আগে
আমরা পোস্ট করি। আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি দুপুর 2টার সময় সেটার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, দুপুর 2টায় অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে এবং 5:30টায় আমি ক্লাস নিচ্ছি। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আপনাদের যারা এই মুহূর্তে আছেন সবার সুবিধার্থে, আমাদের কিন্তু নিয়মিত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ এই ক্লাসগুলো চলছে আপনাদের এই পেজে, আমাদের এই জব পেজে। তো আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে সোম এবং বুধ এই 2 দিন বিকেল 5টায় সাধারণ জ্ঞানের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। এটা রুটিন আমরা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করিনি, কিন্তু আমরা একটা রুটিন মেনটেন করেই ক্লাসগুলো নিচ্ছি। সো আপনি যদি একটু খেয়াল করে ক্লাসগুলো করতে পারেন তাহলে অবশ্যই সবগুলো ক্লাস আপনি করতে পারবেন। এছাড়া প্রত্যেকটা ক্লাসের কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, একটু খেয়াল করতে হবে। তাহলে সোমবার এবং বুধবার বিকেল 5:30 আপনি সাধারণ জ্ঞানের ক্লাসটা পাচ্ছেন, এবং অন্যান্য ক্লাসগুলো খেয়াল করলে দেখবেন যে একই সময় হচ্ছে যেদিন হচ্ছে। আচ্ছা, এবার আমরা পরের কনভেনশনে যাব। সেই কনভেনশনের নাম হচ্ছে ভিয়েনা কনভেনশন। ভিয়েনা এটা অস্ট্রিয়ার রাজধানী, ইউরোপের আরে একটা দেশ অস্ট্রিয়া, সেই দেশের রাজধানীর নাম ভিয়েনা। এই ভিয়েনাতে একটা কনভেনশন হয় 1961 সালে, এবং এই ভিয়েনা কনভেনশনের বিষয় হচ্ছে কূটনীতিকদের মানে আচরণবিধি বা কূটনীতিকদের সঙ্গে একটা দেশ আরেকটা দেশের কূটনীতিকদের সঙ্গে কি বিহেভিয়ার করবে সেইটা। কূটনীতিক কি জিনিস? কূটনীতিক হচ্ছে একটা দেশের পক্ষ থেকে আরেকটা দেশে প্রেরণ করা রাষ্ট্রদূত বা রাষ্ট্রের প্রতিনিধি। ধরেন আমাদের মানে এখানে 2টা ভাগ আছে, একটা কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে বলা হয় দূতাবাস, আর কমনওয়েলথের বাইরে বলা হয় হাই কমিশন, এরকম একটা টার্ম আছে। তো যাই হোক, এইটা বিষয় না, বিষয় হচ্ছে যে ধরেন বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা এরকম আরো বিশ্বের প্রায় 88টি দেশে বাংলাদেশের দূতাবাস আছে। এই আবার বাংলাদেশেও বিশ্বের অনেক দেশের দূতাবাস আছে। ঢাকার আপনি খেয়াল করুন গুলশান 2-এর কাছে এই জায়গাতে কিন্তু কূটনীতিকদের আবাসস্থল আছে। তো কূটনীতিকরা একটা দেশ থেকে আরেকটা দেশে যখন যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের কূটনীতিকরা যখন ভারতে যাচ্ছে, আবার আমেরিকার কূটনীতিকরা যখন বাংলাদেশে আসছে, তখন তারা এ দেশে এসে কি করতে পারবে আর বাংলাদেশ তাদের সঙ্গে কি আচরণ করবে, এইটার সংক্রান্তই একটা কনভেনশন হচ্ছে ভিয়েনা কনভেনশন। এখানে কি কি বিষয় আমরা একটু দেখে নিই। উদ্দেশ্য হচ্ছে কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা, মানে একটা দেশের কূটনীতিক আর একটা দেশে গিয়ে কি ধরনের অধিকার ভোগ করবে এবং তারা কি ধরনের দায়িত্ব পালন করবে এবং আচরণ বিধি বা কেমন হবে সেইটা। মূল বিষয় হচ্ছে দূতাবাস বা অ্যাসেম্বলি হলো বিদেশি রাষ্ট্রের সার্বভৌম এলাকা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। কূটনীতি দূতাবাস বা অ্যাম্বাসি হলো একটা দেশের আরেকটা দেশের জায়গায় সার্বভৌমত্ব একটা জায়গা। তো বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরেন বাংলাদেশের গুলশানে একটা অফিস আছে যেটা আমেরিকার দূতাবাস। হ্যাঁ, তো এই আমেরিকার দূতাবাস বাংলাদেশে যে আছে, এখানে মনে করেন বাংলাদেশে আছে, এই জায়গাটা বাংলাদেশেরই তো একটা জায়গা, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রের সার্বভৌম এলাকা। বাংলাদেশ অন্য এলাকায় যাই করুক না কেন তার দেশের মধ্যে, এই জায়গাটুকুতে সে কিছু করতে পারবে না। কিছু করতে পারবে না মানে আমেরিকার ওই জায়গাটা, ওই বিল্ডিংটাতে আমেরিকা নিজের দেশের মতো আচরণ করতে পারবে, মানে সার্বভৌম। এইবার এইখানে আরো কিছু বিষয় এসে যায় যে এই জায়গাতে চাইলেই বাংলাদেশ সরকার পুলিশ পাঠাতে পারবে না। এই আমেরিকার যে দূতাবাস, শুধু আমেরিকা না, যত দেশেরই দূতাবাস আছে, বাংলাদেশ চাইলে এখানে পুলিশ ফোর্স পাঠাতে পারবে না। অথবা ধরেন যে আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস আছে, এরা যদি এই কনভেনশনে স্বাক্ষর করে, তাহলে আমেরিকাও বাংলাদেশের ওই দূতাবাসে তাদের পুলিশ সরাসরি পাঠাতে পারবে না। হ্যাঁ, যদি দেশ বিরোধী কোনো কাজ হয়, তারপরে যদি তারা নিয়ম নীতি ভঙ্গ করে, তাহলে তাদেরকে তলব করা যাবে। আপনারা মাঝে মাঝেই শুনেন যে আমেরিকার দূতাবাসকে তলব করেছে সরকার, অথবা বাংলাদেশের দূতাবাসকে তলব করেছে লন্ডন। এইভাবে তলব মানে
জানতে চায়, ডেকে জানতে চায় যে এটা আপনারা কেন করলেন, এটা আপনারা কেন করছেন। হ্যাঁ, যদি সদুত্তর দিতে পারে তাহলে কোনো সমস্যা নাই, যদি দিতে না পারে তাহলে কি হয়, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, ওখান থেকে বহিষ্কার করা হয়, হ্যাঁ, বা অফিসটা বন্ধ করে দেওয়া যেতে পারে। এরকম এতে তাহলে অনেক বড় ধরনের সমস্যার কে বলা যায় সম্পর্কের ঘাটতি দেখা দেবে, এটা অন্য কথা। কিন্তু স্বাভাবিকভাবে একটা দেশের দূতাবাসে, যেই দেশে দূতাবাস অবস্থিত ওই দেশের সরকার চাইলেই ওখানে হুট করে পুলিশ পাঠায় কাউকে ধরে নিয়ে আসতে পারবে না, ঠিক আছে? এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই এলাকার যারা ধরেন যে বাংলাদেশে যে ব্রিটিশ হাই কমিশনের অফিস আছে বা ইন্ডিয়ান হাই কমিশনের অফিস আছে বা অন্য যে কোনো দেশেরই এই দূতাবাস আছে, বাংলাদেশের সরকার ওরা যদি কোনো অপরাধ করে তাহলে তাদের বিচার করতে পারবে না, ঠিক আছে? ঠিক একইভাবে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে, পাকিস্তানের দূতাবাস আছে বা অন্য যে কোনো দেশেই থাকুক না কেন, ওইখানে বাংলাদেশের দূতাবাসে বাংলাদেশি দূত, রাষ্ট্রদূত যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সরাসরি ওই দেশ ওই দূতাবাসের লোক, কর্মচারীদের, কর্মকর্তাদের বা দূতদের বিচার করতে পারবে না। এটা হচ্ছে এই জেনেভা কনভেনশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এইটার একটা সুফল হচ্ছে এইটা করলে পারস্পরিক সম্পর্ক মসৃণ থাকে এবং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। পরেরটা হচ্ছে প্যারিস কনভেনশন। এটা 2015-তে হয়েছিল প্যারিস কনভেনশন, এবং এইটা মূলত জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা কনভেনশন। আমরা জানি যে বিশ্বে গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস ইফেক্ট আছে বা আরো অনেক ধরনের পরিবেশ দূষণ আছে। তো জলবায়ু পরিবর্তনের এইখানে কার্বন নিঃসরণ, কয়েকটা বিষয় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা, আরেকটা হচ্ছে কার্বন নিঃসরণ কমানো, এবং লাস্ট ওয়ান হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। দেখেন আমাদের পৃথিবীব্যাপী পরিবেশ দূষিত হচ্ছে যতগুলো কারণে, তার মধ্যে একটা হচ্ছে কার্বন নিঃসরণ। আমরা কলকারখানা, গাড়ি ঘোড়ার ধোয়াতে যে সিএফসি গ্যাস উৎপন্ন হচ্ছে, এই সিএফসি গ্যাস উৎপন্ন হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে মেরু অঞ্চলে যে বরফ জমা আছে সেগুলো গলে সমুদ্রে পড়ছে এবং সমুদ্র স্তর বা পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এর ফলে যেই দেশগুলো মানে উচ্চতায় কম বা নিচু দেশ, সেই দেশগুলো আস্তে আস্তে সমুদ্রের নিচে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশও কিন্তু তার মধ্যে একজন। তো এভাবে যদি চলতে থাকে তাহলে উঁচু দেশ বাদ দিয়ে দেখা যাচ্ছে যে এখন থেকে 100 বছর পর, 200 বছর পর নিচু দেশগুলো পানির নিচে তলিয়ে যাবে। তো বিশ্ব নেতারা চিন্তা করলো যে এইটা হতে দেওয়া যাবে না। তাহলে কি হবে? এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে কার্বন নিঃসরণ কমাতে হবে। কার্বন নিঃসরণ কমাতে হলে কলকারখানা বন্ধ করে দিতে হবে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিতে হবে। এবার তাহলে সবকিছু চালু রেখে কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায় সেটারই একটা সলিউশন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা। নবায়নযোগ্য জ্বালানি মানে যে জ্বালানি বারবার ইউজ করা যায় নবায়নযোগ্য শক্তি থেকে, যেমন বায়ু বিদ্যুৎ, যেমন জলবিদ্যুৎ। বায়ু বিদ্যুৎ মানে কি? বাতাসের মাধ্যমে টারবাইন ঘুরবে আর বিদ্যুৎ উৎপন্ন হবে, এখানে কোনো কার্বন নিঃসরণ হবে না। তারপরে জলবিদ্যুৎ মানে জলের মাধ্যমে যে টারবাইন ঘুরবে, পাখা ঘুরবে, ওইটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে এরকম সূর্যের আলো, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, জলবিদ্যুৎ, এগুলোকে বলা হয় নবায়নযোগ্য জ্বালানি। আবার দেখেন যে কয়লা বা ডিজেল, এগুলো দিয়ে যদি বিদ্যুৎ উৎপন্ন করা হয় এগুলো কিন্তু নবায়নযোগ্য জ্বালানি নয়, এগুলোকে বলা হয় ফসিল ফুয়েল। তো যাই হোক, আমি অত ডিটেইল আলোচনায় যাচ্ছি না। এখন এই বিষয়ে কনভেনশন হলো কোথায়? প্যারিসে। তাহলে প্যারিস কনভেনশন কি বিষয়ক? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্যারিস কনভেনশন হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা বা জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা কনভেনশন। কখন হয়েছিল? 2015 সালে। কোথায় হয়েছিল? প্যারিস যে ফ্রান্সের শহর, সেটা মনে হয় আমরা সবাই জানি। তো এই একটা বিষয়, বাংলাদেশ এখানে একটা সুবিধা পেয়েছে এই কনভেনশনের মাধ্যমে। বলা হয়েছে যে যেই দেশগুলোর মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, ওই দেশগুলো যারা এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সাহায্য করতে হবে, মানে ক্ষতিপূরণ দিতে হবে, সাহায্য না ক্ষতিপূরণ দিতে হবে। তো বাংলাদেশও বললাম যে এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দ্বারা মানে প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং হবে। সুতরাং এই যে জরিমানার টাকা
টাকার একটা বড় অংশ বাংলাদেশও আসলে পাবে, এরকমই একটা সিদ্ধান্ত হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্যারিস কনভেনশন। নেক্সট ওয়ান হচ্ছে জীববৈচিত্র্য কনভেনশন, যাকে আমরা ইংরেজিতে বলছি কনভেনশন অফ বায়োলজিক্যাল কি ডাইভার্সিটি। এটা রিও কনভেনশন নামেও পরিচিত, কারণ এই কনভেনশনটা হয়েছিল ব্রাজিলের একটা শহর রিও ডি জেনিরোতে, এবং সেটা হয়েছিল 1992 সালে। এটাকে বিশ্ব ধরিত্রী সম্মেলনও আসলে বলা হয়ে থাকে। তো এইটার উদ্দেশ্য কি? জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার। এইটা আবার কি জিনিস? জীববৈচিত্র্য সংরক্ষণ মানে কি? জীব মানে যাদের জীবন আছে, তাই না, প্রাণী, তার মধ্যে মানুষও পড়ে। তো এই আমরা মানুষ পৃথিবীতে আমাদের নিজের স্বার্থে বহু মানে জীবের ধ্বংস সাধন করেছি অলরেডি। এটা আপনি বুঝতে পারবেন। ধরেন যে আপনি যদি আপনার জন্ম যদি 1990-এর দশকে হয় বা তার আগে হয়, তাহলে অথবা আপনার যদি জন্ম 2000 সালের পরেও হয়, আপনি ছোটবেলায় যে ধরনের পাখি দেখেছেন, যে পাখিগুলো দেখেছেন, পুকুরে বা জলাশয়ে যে মাছগুলো দেখেছেন, অথবা যে গাছগুলো দেখেছেন, গাছও কিন্তু প্রাণ কে বলে, প্রাণ আছে গাছের, তাই না? তো এই যে জীব যেগুলো আপনি ছোটবেলায় দেখেছেন, এখন বড়বেলায় এসে তার অনেকগুলোই আর দেখতে পান না। দেখতে না পাওয়ার কারণ কি? কারণ এই জীবগুলো, এই পশু পাখি প্রাণী মাছ, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এর কারণ কি? এই কারণ আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে মানে ফসল বা ক্ষেত উৎপন্ন করি। এর ফলে সেটা পানিতে মিশে, বাতাসে মিশে বহু রকমের মাছ, বহু রকমের পাখি তারা মারা গেছে, বংশবিস্তার বন্ধ হয়ে গেছে। বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত করেছি এই জীব বৈচিত্র্যকে, ঠিক আছে? এই যে জীববৈচিত্র্য নষ্ট করছি আমরা, এই জীববৈচিত্র্য যেন সংরক্ষণ করা যায়, এবং এটা সংরক্ষণ করা গেলে আসলে উপকার শেষ পর্যন্ত মানুষেরই। এই কথা চিন্তা করে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে বিশ্ব নেতারা একটা সম্মেলনে বসলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এই প্রাণীগুলোকে সংরক্ষণ করতে হবে। বন্য প্রাণী, বন, সামুদ্রিক সম্পদ এগুলা রক্ষা করতে হবে। তারপরে জেনেটিক সম্পদ ন্যায্যভাবে ভাগাভাগি করতে হবে। বন্য প্রাণী মানে যে প্রাণীগুলো বনে বসবাস করে, এছাড়া বনও রক্ষা করতে হবে। যদি বন রক্ষা করতে না পারি তাহলে বন্য প্রাণী রক্ষা করা যাবে না। এছাড়া সামুদ্রিক সম্পদ, অসংখ্য সামুদ্রিক প্রাণী আছে যেগুলো আমরা হয়তো এখনো চিনি না, জানি না, সেগুলো আমরা ধ্বংস করছি দিনে দিনে, এগুলো রক্ষা করতে হবে। এইটাই হচ্ছে এই কনভেনশনের মূল উদ্দেশ্য। আর বাংলাদেশের মূল মানে এইখানে যে মানে সুবিধাটা হয়েছে, সেখানে হচ্ছে সুন্দরবন, হাওর এবং পাহাড়ি জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ সাহায্য বরাদ্দ পায়। এর পরের কনভেনশনটা হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন। এটা হয়েছিল 1989 সালে। 1989 সালে শিশুদের জন্য আবার কনভেনশনের প্রয়োজন কেন হলো? দেখেন, আমরা একটু পড়ে নিই বিষয়টা। শিশুদের অধিকার রক্ষা করা হচ্ছে এই কনভেনশনের মূল উদ্দেশ্য। আর মূল বিষয় হচ্ছে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, নিরাপত্তা, শিশু শ্রম ও শোষণ প্রতিরোধ, শরণার্থী ও প্রতিবন্ধী শিশুর বিশেষ সুরক্ষা। এই বিষয়গুলো নিয়ে কনভেনশন হয়েছে। তাইলে শিশুরা, আমাদের দেশেও কিন্তু শিশু শ্রম চালু আছে। আমাদের দেশেও শিশুদের, ধরেন যে গরিব একজন বাড়ির একটা ছেলে বা মেয়েকে আমরা দেখি যে আমাদের সমাজের উচ্চবিত্ত যারা, তারা কাজের ছেলে কাজের মেয়ে হিসেবে রাখে এবং তার সঙ্গে অমানবিক অত্যাচার নির্যাতন করে, তা অনেক সময় তাকে হত্যা করে, তার অঙ্গহানি করে, তাই না? তো এরকম শিশুদের নিয়ে যারা এরকম মানে অমানবিক কাজ করে, এদের প্রতিরোধের জন্য দেশে তো বিভিন্ন দেশে রাষ্ট্রীয় আইন আছেই, এদের প্রতিরোধের জন্য জাতিসংঘ আন্তর্জাতিকভাবে একটা সম্মেলন ডাকে, যেটা 1989 সালে। এতে সিদ্ধান্ত হয় যে শিশুদের অধিকার রক্ষা করতে হবে। শিশুদের অধিকার কি? তাদের শৈশব কাটবে আনন্দে, তাদের খাবারের নিশ্চয়তা থাকবে, তাদের মৌলিক চাহিদা আসলে রাষ্ট্র পূরণ করবে, এরকম এইগুলো হচ্ছে
কি বলে যে শিশুদের অধিকার, এছাড়া স্পেসিফিকভাবে তাদের স্বাস্থ্যের অধিকারের কথা বলা হয়েছে, তাদের নিরাপত্তার, যান এবং সম্পদের নিরাপত্তার কথা বলা হয়েছে। তো এই সামগ্রিক বিষয় হচ্ছে শিশু অধিকার কনভেনশন, ঠিক আছে। তাহলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন হয়েছিল 1989 সালে। এর পরেরটা হচ্ছে রামসার কনভেনশন। এই রামসার কনভেনশন অনেকটা ওই যে আগে যে কনভেনশনটা আমরা পড়ে আসলাম, যে জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন রিও, অনেকটা এমনই এই রামসার কনভেনশন। রামসার এই জায়গাটা হচ্ছে ইরানের একটা শহর। এই যে ইরানের একটা শহর, এখানে 1971 সালে একটা আন্তর্জাতিক সম্মেলন বা কনভেনশন শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহার নিশ্চিত করেন। একটু খেয়াল করব আমরা, জলাভূমি। এর আগেরটা আমরা রিও কনভেনশন দেখেছি যে ওখানে বন্য প্রাণী, বন, সমুদ্র এগুলোর কথা বলা হয়েছে। আর রামসার কনভেনশন স্পেসিফিকভাবে একটা জিনিসকে ফোকাস করছে, সেটা হচ্ছে জলাভূমি। জলাভূমি কি? জলাভূমি যেখানে জল জমে থাকে, এটা হচ্ছে জলাভূমি, নিচু ভূমি। ধরেন বাংলাদেশের হাওড় বাওড় বিল, এই যে এগুলো আছে, খাল বিল, হাওড় বাওড় খাল বিল, এই জিনিসগুলোকে, এই জায়গাগুলোকে বলা হয় জলাভূমি। তো এই জলাভূমিতে দেখেন অনেক ধরনের গাছ থাকে, জলজ উদ্ভিদ থাকে, অনেক ধরনের জলজ প্রাণী। শুধু যে মাছ জলজ প্রাণী তা না, শামুক, ঝিনুক, আরো বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, মাছ, বিভিন্ন ধরনের ছোটখাটো উদ্ভিদ, শ্যাওলা, হ্যাঁ, কুচুরিপানা, সব কিছুই প্রকৃতির এক অনন্য উপাদান। এর যে কোনো একটা যদি প্রকৃতি থেকে হারিয়ে যায়, আমাদের এই যে কি বলে বাস্তুতন্ত্র, এটা কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত হবে। তো এই কথাগুলো বিবেচনা করে পাহাড় রক্ষা করা হচ্ছে, বন রক্ষা করা হচ্ছে, তাহলে জলাভূমিও আসলে রক্ষা করা প্রয়োজন। এই প্রয়োজনের প্রেক্ষিতেই 1971 সালে বিশ্ব নেতারা ইরানের রামসার শহরে বসেন এবং একটা সিদ্ধান্ত নেন কি, স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সকল প্রকার জলাভূমি, যেমন নদী, হ্রদ, সমুদ্র উপকূল, ম্যানগ্রোভ, তারপরে হাওড় বাওড় খাল বিল, এই সবগুলোই বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে, সেগুলো সংরক্ষণ করতে হবে এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে যেন এটা অবদান রাখতে পারে সে ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে রামসার কনভেনশন। তো রামসার কনভেনশনের মাধ্যমে ডিরেক্ট বাংলাদেশ একটা জায়গায় উপকৃত, কারণ বাংলাদেশের 3টা জায়গা, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকির হাওর, এই 3টা জায়গা রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। রামসার কনভেনশন করার পরে তারা বিভিন্ন দেশের বিভিন্ন জলাভূমিকে সিলেক্ট করেছে যে এইটা আমাদের এই কনভেনশনের আন্ডারে থাকবে, এবং যেই জলাভূমিগুলো এই রামসার কনভেনশনের আন্ডারে, এদের রক্ষণাবেক্ষণ বা আরো যেই ধরনের উন্নয়নের বিষয়গুলো, এগুলো কিন্তু এই কনভেনশনের মাধ্যমে যে চুক্তি হচ্ছে তার থেকেই সংরক্ষণের একটা পদক্ষেপ নেওয়া হয় এবং সাহায্য সহযোগিতা করা হয়। বাংলাদেশে তাহলে কোটি টাকার প্রশ্ন যে বাংলাদেশের রামসার সাইট কয়টি? বাংলাদেশের রামসার সাইট এই 3টি। নাম্বার 1 সুন্দরবন, এটা 1992 সালে অন্তর্ভুক্ত হয়। আর 2000 সালে বাংলাদেশের 2টি বৃহৎ হাওর, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকির হাওর, এই 2টা হাওর রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়। এই 3টি হচ্ছে বাংলাদেশে রামসার সাইটের অন্তর্ভুক্ত জায়গা। এই ছিল আমার আজকের আলোচনা এই পর্যন্তই। ছোট্ট এই ক্লাসটি আশা করি আপনার অনেক উপকারে লাগবে এবং কনভেনশন সংক্রান্ত প্রশ্নগুলো আপনি সফলভাবে পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে আসবেন ইনশাল্লাহ। যখন আপনি এই কনভেনশন থেকে পরীক্ষার হলে শতভাগ সঠিক উত্তর দিয়ে আসবেন, তখনই আমার এই ক্লাস সার্থকতা অর্জন করবে। এরকম আরো ছোট ছোট ক্লাস নিয়ে আমি নিয়মিত হাজির হচ্ছি। সাধারণ জ্ঞানের ক্লাসে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আগামী সোমবার বিকেল 5:30 আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করে বিদায় চাইছি আমি শাহিন স্যার। আল্লাহ হাফেজ।